আসসালামু আলাইকুম স্যার। আমি কি আসবো আপনার অফিসে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। আর ওই ফাইলটা আমি সই না করলে তো আসলে ওইটা হবে না। ওই ফাইলটাতে আমি সই করলে আপনার ওখান থেকে পোস্টিং হয়ে যাবে। আর শুনুন, সত্য সাপেক্ষে যেটা কথা রয়েছে এটা কিন্তু আসলে কথায় কথায় অক্ষরে অক্ষরে এটা মিল থাকতে হবে। তা না হলে কিন্তু হবে না। কথাটা মাথায় রাখবেন। আর তা না হলে আমি ফাইলে সই সই করব না। এটা আমি আগেই বলে দিচ্ছি। বুঝতে পারছেন? ওকে স্যার। আর আপনি তো জানেন স্যার, আমি তো অবশ্যই আপনার কথা রাখবো। কারণ আপনার সঙ্গে আমি মিট করছি যেটা, এটা আমি কখনোই মিস করব না। আমি ঠিক কথা রেখেই চলবো। বুঝলেন বস? আপনি শুধু আমার ফাইলটা সই করে আমাকে এখান থেকে একটু ট্রান্সফারের ব্যবস্থা করে দিন। তারপরে আমি আপনার জন্য ব্যবস্থা সবই করব। আর আপনি ভাবছেন কেন যে আমি আপনার কথা রাখবো না? স্যার নাকি আগেই আপনি আমাকে ওইটা করবেন? মানে আপনার সঙ্গে আমার যেটা কথা ছিল। আরে ম্যাডাম, আমি আসলে নগদে বিশ্বাসী। ওইসব পরে টরে ওইসব আমি বুঝি না। আপনি আমার অফিসে এসে আগে আমার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরে আপনার ফাইলে আমি সই করে এটা ওখানে স্যারের কাছে সাবমিট করে দিব। তাহলেই হয়ে যাবে। বুঝছেন? আমি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করি না। আপনার কাজ হয়ে গেলে আপনি তো আমাকে ধরেই দিবেন না। তখন কি করব আমি? আপনাকে অন্যভাবে ব্যবস্থা নিতে যাব? কেন এটা করতে যাব? এটা গোপনে আপনার সঙ্গে আমার যেটা মিট হয়েছে আপনি সেটা করেন। আর এর বাইরে যদি কোনো মন্তব্য আপনার মধ্যে থাকে, কোনো চালাকি থাকে, তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আর আপনার ফাইলেও আমার সই হবে না, আপনার কাজও হবে না। অফিস থেকে বের করে দেব। বুঝছেন? আপনি ভাগাড়ে পড়ে থাকবেন, ওই ভাগাড়েই থাকবেন। এখানে আপনার উপরে আসতে হবে না। উপরে উঠতে হলে, ভালো পজিশনে দাঁড় হতে হলে, আমার যেখানে হাত রয়েছে, আমার সঙ্গে যেটা কথা, আগে সেটা করুন। তারপরে সব হবে। হুম? ঠিক আছে স্যার, তাই হবে। কারণ আমার আসলে পোস্টিংটা দরকার। আর আমি এখানে বড় মানে অসুবিধার মধ্যে আছি। বুঝছেন বস? এই জন্য আমাকে আপনার এই কাজটা করতেই হবে। আর এর জন্য আমি আপনার কাছে একবার কেন, বারবার থাকতে রাজি আছি। আপনি শুধু আপনার জায়গাটা কোথায়, পার্সোনাল জায়গা, এই জায়গাটা একটু ঠিক করেন, তাহলেই হবে। এই নিয়ে আপনি এত টেনশন করেন না। আমি আপনাকে অগ্রিম দেব, তারপরে আপনি আমার কাজ করবেন। যদি আমি আপনাকে খুশি করতে পারি, আপনার মনকে যে মানে জয় করতে পারি, তাহলে তো আপনি খুশি মনে আমার কাজটা করে দেবেন স্যার, তাই না? হ্যাঁ, এই তো আপনি লাইনে আসছেন। আর এত সহজেই বোঝার জন্য ধন্যবাদ। কারণ আমি আপনাকে বারবার একই কথা বোঝাইতে যাব না। কারণ আরেকজন আপনার পাশেই সেদিন আপনার সঙ্গেই আমার অফিসে আসছিল। ওনারও ওই একই প্রস্তাব। উনি সুনামগঞ্জে আছে। ওখান থেকে ওনাকে আরেক জায়গায় ট্রান্সফার হতে হবে। যাই হোক, এ বিষয়ে আপনার সঙ্গে আর আমি আলাপ করতে চাচ্ছি না। তো উনার সঙ্গেই আমার এটাও মিট করা আছে। উনিও এই একই কথা। উনি তো তার আগেই রাজি হয়ে গেছে। আর আপনাকে তো একটু বোঝাইতে হলো। উনাকে আমার বোঝাইতে হয় নাই। উনি অগ্রিম রাজি হয়ে গেছে। তো ডেটটা উনার সাথে একদিন করব, আপনার সাথে একদিন করব। আর আমার পার্সোনালে আমি আপনাকে অ্যাড্রেস বলে দিচ্ছি। সেখানে ঠিক টাইম জানাই দেব। ওই টাইমে ওখানে চলে আসবেন। সেখানে শুধু আপনি আর আমি আর মাস্তি হবে। মজা হবে। আপনি আমাকে খুশি করতে পারলে আপনার আরো ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা আমি দিব। বুঝছেন? হুম, বুঝতে পারলাম স্যার। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, আপনি কি এই সবারই এই ধরনের উপকার করেন? আর সবাইকে এভাবে আপনি একটা একটা করে কুড়ি কুড়ি খান, মানে এরকম মাস্তি করেন সবার সাথে, নাকি শুধু আমার সাথেই করছেন? আমি তো দেখছি আমাকেও আপনি খাবেন। আবার ওই মেয়েটা, যে মেয়েটা শ্রামগঞ্জের আপনার কাছে ওই যে সাহায্য নিতে আসছে, ওরও তো আমার মতে প্রবলেম, ট্রান্সফার বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো এটা আপনি হাত আছে স্যার, আপনি এটা করবেন, কিন্তু এর বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে টাকা না নিয়ে জাস্ট আমাদের দেহটা নেবেন। আর এটাই কি আপনার স্যার অরিজিনাল স্বভাব, নাকি আসলে আমাদের ভালো লাগছে এই জন্য আপনি আমাদের কাছে এটা দাবি করছেন স্যার? আর যেহেতু আমাদের এটা প্রয়োজন, তো আমি তো প্রয়োজন সাপেক্ষে রাজি হলাম। তো একবার দুবার থাকলে আসলে কি হবে? কেউ তো দেখবে না, শুধু আপনি আর আমি জানবো। কিন্তু আপনার বেলায় আপনি কি অনেক মেয়েদের কাছে এইভাবে কাজ করে যাচ্ছেন চান দিনের পর দিন? এটা কেমন হয় স্যার? আমি দিনের পর দিন কার সঙ্গে কি করলাম না কি করলাম এইটা নিয়ে আপনার মাথা ব্যথা করে লাভ হবে না। আপনার কাজ আপনি
আমার কাছ থেকে সঠিকভাবে বুঝে পেলেই হবে। আর তার বিনিময়ে যেটা কথা, এটা আপনি করুন, তাহলেই হবে। বাকি হিসেবটা আপনার না, বাকি হিসেবটা আমার। আর আমি কার সঙ্গে কতগুলার সঙ্গে কি করলাম না করলাম, এটা দেখে আপনার লাভ নেই। আরে আমি কত মানুষকে এভাবে উপকার করলাম, আর কত মেয়ের জীবন এভাবে আমি টেস্ট করলাম। আর আপনি তো মানে এত মাথা ব্যথা করছেন কেন অন্যদের বেলায়? এগুলো আসলে আপনার ঠিক না। আপনারটা আপনি বুঝে নেন। আর না হলে আপনি চেপে যান। আপনার কোনো উপকার লাগবে না। বুঝতে পারছেন? জি বস, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি বস। আপনি এত মার্কেট এত হাইলাইট হলেন কিভাবে? মানে আপনার হাত আছে দেখে বস। আপনি সবাইকে টেস্ট করছেন। মানে কত মেয়ের জীবন এভাবে সর্বনাশ করছেন বস। এটা আসলে ভাবনার বিষয়। আমার নয় আমার দেহের বিনিময়ে আপনি আমার কাজটা করে দিলেন। আমি আপনাকে খুশি করব, তারপরে আপনি আমার কাজ করবেন। কিন্তু কি এরকম সবার সঙ্গে আপনি সারিতে করছেন? মানে আরো পূর্বে অনেকের বেলাগুলো করছেন? ও মাই গড! ভাবতেই অবাক লাগে স্যার। আসলেই ভাবতেই তো অবাক লাগে। তা ভালো, স্যার বিনিময়ে তো সবাই একটু উপকার পাইছে। আর আপনারও হলো, তাই না বাস? হ্যাঁ, হবে না কেন? আর আমি যে কয়দিন মানে এই চেয়ারে থাকবো, আমি জনগণের সেবা করেই যাব। বুঝতে পারছেন ম্যাডাম? আমি উপকার একের পর এক করেই যাব। আমারও হবে, আর জনগণেরও লাভ হবে। কারণ তারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, স্যার ফাইলটাতে সই করেন, স্যার আজকে আমার এই সমস্যা ওই সমস্যা, দরখাস্ত করতে হয়, দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হয়। আর আমি যদি একটু সাহায্যের হাত রাখি না, তাহলেই তো আপনাদের উপকার হয়। আর এর বিনিময়ে আপনার ওইটুকু সম্পদ আমাকে দিয়ে খুশি করতে আপনার আপত্তি কোথায়? হ্যাঁ? আর যদি আপনার আপত্তিই থাকে, তাহলে আপনার উপকার করতে আমি বাধ্য নই। আপনি যান, যেখানে আপনি উপকার পাবেন ফ্রিতে, সেখানেই যান। আমাকে লাগবে কেন? আমার কাছে আসলে গিভ অ্যান্ড টেক, বিনিময় করতে হবে। বুঝতে পারছেন ম্যাম? এইভাবে তৈরি হয়ে আপনি আমার সাথে দেখা করেন। তারপরে আমি আপনার আগে টেস্ট করব। খুশি করতে পারলে আপনার কাজ অতি দ্রুত হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি। বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার আমি ক্লিয়ার বুঝতে পারছি। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ছিল। যদি আপনার কোনো আপত্তি না থাকে, আপনি অবশ্য মাইন্ড করবেন না। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, আমি যদি বস আপনাকে আমার এই দেহটা না দিয়ে যদি এই আমার এই উপকারের বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিতাম, মানে একটা অ্যামাউন্ট যদি আপনি আমাকে বলতেন, সেটা যদি দিতাম, তাহলে হয়তো আপনার কাছে আমার এই দেহ দান করতে হতো না। আমি এটা বলছিলাম স্যার। যদি এরকম কোনো অপশন থাকে, তাহলে একটু আমাকে বলেন, আমি একটু উপকৃত হতাম। কারণ স্যার, পূর্বে কোনোদিন আমি এরকম কারোর সঙ্গে থাকিনি তো, করিনি তো, আমার অনেক ভয় লাগছে আসলে। শালার পাগলি! এই আপনার ভয় কিসের? আপনি মেয়ে মানুষ না? আপনার এত ভয় কিসের? কোনো টেনশন নেই। আর আমার কোনো অর্থকড়িও লাগবে না বিনিময়ে। আমার শুধু আপনাকেই লাগবে একবার। আর সেটা অগ্রিম। পরে-টরে হবে না। এটা বলে দিলাম। বুঝছেন? দেখেন আপনি ভেবেচিন্তে কি করবেন। হলে এখনই বলেন, না হলে না করে দেন। আমি আপনার থেকে বিদায় নেব। আর এত কথা ভাল লাগে না। সরি বস, সরি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি অপশন খুঁজছিলাম। তো আপনার যখন আসলে টাকার লোভ নাই, আমার দেহের লোভ। ঠিক আছে বস, তাই হবে। তবে আপনি ডেটটা বলেন, আমি কবে আসবো আপনার অফিসে। তারপরে আপনার সঙ্গে আগে ওইটা করবো, তারপরে আপনি আমার ফাইলে সই করেন বা আমার কাজটা করেন। বলুন স্যার, আমি কবে আসবো? এই যে ম্যাডাম, আপনি আগামীকাল ১০ টায় আমার অফিসে এসে দেখা করেন। তারপরে একটু সময় হাতে করে আসবেন, হ্যাঁ? আমার সঙ্গে আপনার বিকাল অবধি থাকতে হবে। এরকম সময় হাতে নিয়ে আসবেন। তারপরে আর আশা লাগবে না। কালকের দিনটা আমাকে সময় দিলেই হবে। বুঝছেন? আর যদি আপনার কোনো আপত্তি থাকে, সেটা বলেন। ঠিক আছে বস, তাই হবে। আমি ঠিক আগামীকাল 10টায় আপনার অফিসে পৌঁছে যাব। কিন্তু বস, আরেকটা কথা। আহ আমি কিন্তু আপনার সঙ্গে এভাবে খালি খালি থাকতে পারবো না। যেহেতু আপনি তো বোঝেনি ব্যাপারটা। এরকম ভয় রেখে কোনো কাজ করতে পারবো না। আর আমি
এটাও বলতে চাচ্ছি যে আপনি খালি খালি আমার কাছ থেকে মজা নেবেন এই ধরনের কোনো আশা করেন না। জাস্ট কাছে একটু প্রোটেকশন রাখবেন, তাহলেই হবে। আর ভয় থাকবে না। আপনি যত মানে যে কয়বার খুশি একটু দেখে শুনে আমাকে কষ্ট দিবেন না। একটু থাকবো, ঠিক আছে, আমি কষ্ট মেনে নিয়ে আমার কাজটা করে নেবো যেহেতু আমার দরকার। কিন্তু বস, আরেকটা কথা বলি, সেটা হলো আপনি কি মানে মানুষের উপকারের বিনিময়ে এগুলাই শুধু নেন? মানে আপনার এই আমাদের নারীদের এই দেহের প্রতি লোভ, আর টাকার প্রতি কোনো লোভ নাই? আমি এটাও আপনাকে জাস্টিফাই করে দেখলাম। কিন্তু বস, এই ক্ষমতা মানুষের কতদিন থাকে বলুন তো? উপরওয়ালার কাছে মানুষ এত পাপ করতেছে, এই যে এত পাপী হয়ে যাচ্ছে বস। আসলে মানুষের ক্ষমতা সবসময় একরকম থাকে না, একসময় না একসময় পরিবর্তন হয়ে যায়। আর আজকে আপনি যত অপকর্ম করছেন, এই পাপের দায়ে আপনাকে একদিন এই ক্ষমতা থেকে উচ্ছেদ হতে হবে। সেদিন বস আপনার আর পালানোর জায়গা থাকবে না, বুঝছেন? তো যাই হোক, আমি আপনাকে এটা রাগ অভিমান করে বলছি না, মানে এটাই আসলে বাস্তব। আর ঠিক আছে বস, আর আর কি বলবো, আমি আগামীকাল 10টায় আপনার অফিসে এসে সাক্ষাৎ করবো এবং বিকাল পর্যন্ত সময় নিয়ে নেবো। 5টার মধ্যে আমাকে ছেড়ে দিতে হবে। আর নেক্সট বস আমাকে টাকা যাবে না। আমাদের এই উপকারটুকের বিনিময়ে আমি আপনাকে জাস্ট কালকে 3টে গিফট করবো। এই দিন সময়ের মধ্যে আপনি যা খুশি তা করবেন, যত খুশি তত করবেন। কিন্তু নেক্সট আর কোনোদিন আমি আপনাকে এই ধরনের দেবো না। মানে আমার স্বার্থ সাপেক্ষে এটাই আমার কথা। আর দ্বিতীয় দিন আমার কাছে কোনো কিছু চাইবেন না। তো ঠিক আছে বস, তো রাখি, অনেক কথাই হলো, নাকি আর কিছু বলবেন? না, কথা আর কি বলবো, কথা তো হয়েই গেল। তো ঠিক আছে, রাখতেছি। আপনি সতর্ক হন এবং রেডি হয়ে কালকে 10টার মধ্যে আমার অফিসে চলে আসবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে বস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো আমার 3টা সতীনের সংসার। এখন আমার যেটা বড় সতীন, তার যেটা বড় ছেলে ছিল প্রথম সন্তান, সেটার সঙ্গে আমার আসলে কি ঘটেছিল, এটাই আজকে তোমাদের আমি শোনাবো। তো তুমি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, ভিডিওতে একটা লাইক দেবে। আর আমি তোমাদের রিকমেন্ড করব, আমার এই ভিডিওটি, এই গল্পটি সম্পূর্ণ না শুনলে একদম মজা পাবে না। কারণ এই গল্পের মধ্যে এটাই বলা আছে যে আসলে আমার ওই হাজবেন্ড আমাদের 3 সতীনকে ঠিকঠাক মতো কোনো কিছু চালাতে পারতো না। তো সেই অভাবটা আসলে আমার বড় সতীনের ছেলে কিভাবে পূরণ করলো, এইটাই আজকে আমি তোমাদের শেয়ার করব। যে তোমরা এটা ঠিকঠাক মতো শুনতে থাকো। তো বন্ধুরা, আমার আসলে যখন আমি কলেজে পড়াশোনা করতাম, তো আমি আসলে আমার বাবা মা চাইতো যে একটা ইঞ্জিনিয়ার বা বড় লেভেলের একটা পাত্র দেখে আমাকে বিয়ে শাদী দিবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আসলে বাবা মা চাইলেই কিন্তু আজকাল মেয়েদের তাদের ইচ্ছা মতো কোথাও বিয়ে দিতে পারে না। অনেক বাবা মা এরকম ব্যর্থ। তো বন্ধুরা, আমার যিনি হাজবেন্ড, ওনাকে বোঝাই যায় না যে আসলে উনি এরকমটা বয়স। উনি দারোগার চাকরি করত, কোতোয়ালি থানায় দারোগার চাকরি করত। কিন্তু ওনার চলা ফেরা নায়কের মতো স্মার্ট, অথচ ভিতরে অনেক বয়স হয়ে গেছে। এটা আসলে আমিও কখনো অনুমান করতে পারিনি। আমি আবেগপূর্ণ হয়ে তার সঙ্গে মানে কলেজে আসা যাওয়ার সাথে তার প্রেমে পড়ে যাই। এক পর্যায়ে তার সঙ্গে আমি দারুণভাবে মেতে উঠি প্রেমে, ভালোবাসা, আবেগময় জীবনে। তার সঙ্গে আমি মাঝে মধ্যে তার পার্সোনালে কোয়ার্টারে যে সময়ও দিতাম। সে আমাকে বিয়ের আগেই বহুতবার খেয়েছে, বহুতবার আমাকে ইয়ে করেছে। আর তার সে দারোগা তো বোঝেনি তো, তার ওই সমস্ত মানে ওইটা অনেক বড় মোটা। আর এরকম একটা সুপুরুষের কাছে আমি যখন প্রথম গেলাম, আসলে ওর কাছ থেকে এটা পাওয়ার পরে আমার খুবই ভালো লাগেছিল। তখনই চিন্তা করলাম যে এই বেচারার যেই যেই হোক না কেন, একেই আমার জীবনে দরকার। আজকাল ইয়াং জেনারেশনের মধ্যে মানে এরকম পাওয়াটা খুব টাফ ব্যাপার, কঠিন হয়ে দাঁড়ায়।
তো আমি যখন নিজে একদম সরাসরি এটা পরীক্ষিত ওর কাছ থেকে, মানে কয়েকদিন ওর সঙ্গে আমি থাকছি, আমার খুবই ভালো লাগতো। তো এক পর্যায়ে উনি আমাকে প্রস্তাব দিল যে তোমার ফ্যামিলির থেকে বিয়ে শাদী আমার সঙ্গে যদি প্রস্তাব দেওয়া হয়তো নাও রাজি হতে পারে, তার যে কি আছে, তুমি বাড়ি থেকে চলে আসো, আমি তোমাকে আমার বইয়ের স্বীকৃতি স্বীকৃতি দেব, বিবাহ করব। তো যাই হোক, আমি ওই দারোগার সঙ্গে তার কথা মতোই কিছুদিন পরে কাজী অফিস থেকে বিয়ে শাদী করলাম। করে বাড়ি থেকে একদম না বলেই আমি দু কাপড়ে বের হয়ে বাড়ি থেকে চলে আসছি। তার ঘরে এখন যাই দেখি, ও বাবা, হ্যাঁ, শালা দারোগা যে এতবার পাজি তা তো কখনো জানেনি। মানে সে কখনো অতীতের কথা বা তার সাংসারিক গল্প আমাকে শেয়ার করেনি। ইতিপূর্বে যে তার 2 জেলা থেকে 2টা বউ নিয়ে আসছে তা তো আর আমি জানি না। আমি হলাম ওই বাড়িতে 3 নম্বর বউ। হ্যাঁ, কি একটা কপাল নিয়ে গেলাম। তখন নিজের কপালের উপরে মাথা ঠুকরে ঠুকরে আসলে মানে বাবা মার কথা তখন আমার মনে পড়লো। জওয়ান বাবা মা এত কষ্ট করে ছোট থেকে আমাকে এত লালন পালন করে লেখাপড়া করার সুযোগ দিল, মানুষ করলো, এত ভালোবাসা দিয়ে এত বড় করলো। আর তাদের কথা না শুনে আমি আমার ভালোবাসার টানে, ভালোবাসার মহব্বতে পড়ে আজকে এই দারোগার সঙ্গে চলে আসলাম, আর তার ঘরে সতীনের সংসার করতে হবে আমাকে। এইটা ভেবে মানে সমস্ত পৃথিবীর চিন্তায় জর্জরিত আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরে এক পর্যায়ে কান্নাকাটি করে চুপ হলাম যে কি আর করার। যেহেতু আমি আমার বাবা মার থেকে অনুমতি নিয়ে বিয়েটা করিনি, আমি আমার নিজের ইচ্ছায় আসছি, তো আমার ভাগ্যের জন্য আসলে আমিই দায়ী, তাদের তো দায়ী করা যাবেও না। তারপরে যাই হোক, ওখানেই কপালে যা থাকে ওনার সঙ্গে এইভাবে সংসার করতে লাগলাম। আমি আমার দারোগা বাবুকে বললাম যে তুমি আমাকে জীবনে ঠকাইছো, কখনো তো ইতিপূর্বে আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল তোমার, একটা দিনও তো বললে না যে তোমার আরো 2টা বউ আছে। মনে হচ্ছিল, এমন একটা ভাব করছিলে যে তুমি একদম ইয়াং ছেলে, আর তোমাকে দেখে দেখো বোঝাই যায়নি যে তোমার এতটা বয়স হয়েছে। মানে তুমি ফিটফাট খুব সুন্দরভাবে চলাফেরা করো, তারপরেও মনে হয় যে তুমি ইয়াং। কিন্তু ভিতরে ভিতরে যে তোমার এটা, আজকে বুঝে আমার তো আর কুল নেই, কোথায় যাব আমি? আমার বাড়িতেও এদিকে ফিরে যাওয়ার মতো জায়গা নেই, কারণ আমার বাবা মা তারাও সমাজের মান সম্মানবর্তী লোক। তাদের মেয়ে এরকম একটা বাড়ি ছেড়ে অন্য ছেলের হাত ধরে চলে আসছে, এটা তো অবশ্যই গুজব রুকে গেছে। কি করে যে ফিরত যায়, এটা ভেবেই ভাগ্যকে মেনে নিলাম। তো আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখো, আমি যখন যে জেলাতে ট্রান্সফার হয়েছে সেখান থেকে একখান ধরে নিয়ে আসছি। আরে তুমি তো আমার 3 নম্বর বউ, আর আমার তো টাকা পয়সা কম নেই, কিন্তু আমার মেজ বউয়ের সন্তান হলো না, তোমার হবে কিনা জানি না, তবে আমার বড় বউয়ের তো একটা সন্তান হয়েছে, ছেলে। যাই হোক, বড় বউয়ের যে আমার যে বড় সতীনের ছেলে, ওর নাম হচ্ছে রাকিব। তো ও আমাকে মানে আমার সঙ্গে খুব একদম সমবয়সী। তো ও আমাকে বলতেছে যে ছোট মা, তুমি কি দেখে আমার বাবার বাড়িতে আসলে? কি কি দেখছো তুমি আমার বাবার, যে আমার বাবার হাতে পড়ে তুমি বাবাকে বিয়ে শাদী করে এই সংসারে আসলে? তুমি জানতে না যে এখানে তার আরো 2টা বউ আছে? তখন আমি বললাম যে বাবারে, আমি কলেজে লেখাপড়া করতাম, আমি সদ সরল মূলে চলতাম, তোমার বাবাকে দেখতে শুনতে হ্যান্ডসাম, আর তোমার বাবাও আমার সঙ্গে লাইন মারতো, আর তার মহব্বতে পড়ে যে আজকে তোমার সংসারে আমি চলে আসছি। ইতিপূর্বে জানেনি কখনো যে তোমার বাবার 2টা বউ? যদি জানতাম তাহলে কি আর একটা মেয়ে আসতো? তখন রাকিব বলতেছে, হ্যাঁ, আমার বাবা আসলে এরকম করেই মানে সে 2টা বিয়ে করছে, আবার তোমাকেও নিয়ে আসছে। যাই হোক, আসছো থাকো, আমরা তোমার সঙ্গে কখনো খারাপ আচরণ করব না। তবে একটা কথা, ছোট মা, তুমি তো, তোমার যে বয়স, তোমার সঙ্গে আসলে আমার বাবা যায় না, আমার যায়। কারণ তুমি আর আমি প্রায়ই সমবয়সী, হয়তো 2 দিনের বড় আমি হবো, নাহলে তুমিই হবে। তখন আমি বললাম যে হ্যাঁ বাবা, হয়তো তাই, কিন্তু কি করার বলো, আমি এই বাড়িতে ছোট বউ সেজে আছি। তো তুমি আমাকে একটু খেয়াল খুশি রাখো, তোমার বাবা তো 3টা বউ, কখন কি কার সঙ্গে চলে আসলে আমার দেখো, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করার মতো অভ্যস্ত মেয়ে আমি না, আমি সেই ফ্যামিলির মেয়ে নয়। তখন রাকিব বলল, ছোট মা, আমি তোমার সব খেয়াল রাখবো। দেখো,
বাবা যদি তোমাকে কোনো কিছুতে কমতি করে সেটাও আমি দেখব। তখন আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। আসলে আমার হাজবেন্ড দারোগা বাবু সে বাসায় আসলে বড় বউকে খুব একটা বেশি সময় দিত না। আমরা তিনটা বউ, তিনটা রুম, অথচ সে মেজো বউয়ের ঘরে হচ্ছে বেশি থাকতো। আর তারও একটু বদ অভ্যাস ছিল বন্ধুরা। সে ওই সমস্ত মানে বাইরে বাজে ওই সমস্ত আজে বাজে খাওয়ার অভ্যাস ছিল, বোঝেনি তো, মাদক দ্রব্য। যাই হোক, এইগুলা খেয়ে সে বাসাতে ফিরতো প্রতিদিন রাত্রে। কিন্তু কই আস্তে আস্তে এই অমুকের মা, এই অমুকের, এই অমুক এইভাবে আসতো। তা হয়তো ভাবতাম যে আমার ঘরে আসবে আজকে, আসে না। ওই দেখা যায় যে মাসে একদিন আমি হয়তো ভাগে পাই, আমার কাছে আসে। তাও সে সেদিন এসে যে আমার সঙ্গে ঠিকঠাক মতো সময় দেবে, আমি একটা যুবতী মেয়ে তার সংসারে আসলাম, সেটাও করতো না। মানে মেজে বউটা একটু বেশি মানে পারদর্শী, একটু ওই টাইপের, মানে লুচ্চা স্বভাবের। মেজো বউয়ের ঘরে বেশি আসতো। তো আমি আসলে তখন চিন্তা করলাম যে আমার এই স্বামী দিয়ে আমার এই জীবনটা যাবে না, তাহলে বিকল্প একটা রাস্তা বের করতে হবে। তাহলে কি করা যায়, কি করা যায়, এইটা ভাবতে ভাবতে একসময় মাথায় বুদ্ধি আসলো। হ্যাঁ, এই যে রাকিব আছে, আর রাকিবকে ফুটিয়ে পাঠিয়ে, সে তো আর আমার পেটের সন্তান না, বড় সতীনের বড় ছেলে। তাকে যদি লালিয়ে ভুলিয়ে আমার জীবনটা পার করা যেত। তো এইটা ভেবে আসলে রাকিবের সঙ্গে আমি সেভাবে চলতে থাকলাম। রাকিব যখন কিছু টাকা পয়সা দরকার হতো আমাকে বলতো, ছোট মা 500 টাকা দাও তো, আমি অমুক জায়গায় ঘুরতে যাব, মার কাছে চাইছি, মা দেবে না, তোমার কাছে থাকলে দাও। আমার কাছে থাকলে আমি বের করে দিতাম। তো এক পর্যায়ে ও আমার সন্তান না হলেও আমার প্রেমে পড়ে যায় রাকিব। তো রাকিবকে একদিন আমি বললাম যে বাবা শোনো, তুমি কি, তোমার কলেজ লাইফে কোথাও প্রেম ভালোবাসা আছে তোমার? তখন রাকিব বললো, না তো ছোট মা, কেন হঠাৎ আজকে এই কথা? তখন আমি বললাম যে বাবা, আসলে কি দেখে যে তোমার বাবার সংসারে আমি আসলাম, আমি তো নিজেও বুঝতে পারছি না। তো তুমি তো আমার পেটের সন্তান নও। তো তুমি যদি আমাকে একটু উপকার করো, তাহলে হয়তো তোমার বাবার সংসারটা আমি ধরে থাকতাম। তা না হলে যে এভাবে জীবন যায় না। জীবন তো আসলে তো একদিনের জীবনটা না। সংসার যখন করতে আসছি, পুরো জীবনটাই এখানেই কাটাতে চাই। তুমি কি আমার খেয়াল খুশি রাখতে পারবে এভরিথিং, মানে সমস্ত কিছু? তখন রাকিব বলে, ছোট মা, হ্যাঁ আমি তো তোমার সমস্ত খেয়ালই রাখবো, কিন্তু এমন কি যে যেটা হয়তো আমার অজানা সেটা আমাকে জানিয়ে দাও। তো আমি তখন রাকিবকে বললাম যে রাকিব, শুধু তাই না, দেখো, তোমার আব্বু ওই মাসে একদিন আমার ঘরে আসে, আসে না। তো আমি তো যুবতী মেয়ে, আমার তো এখন মানে যৌবনকাল। দেখো না আমি কত সুন্দর ফর্সা, সুরলযুক্ত, মানে রমণী একটা সুন্দরী চেহারা আমার। আমাকে কত ছেলে আমার সঙ্গে লাইন মারতে চাইতো কলেজ লাইফে। আমি আসলে কি যে ভুল করছিলাম, তোমার বাবার ফাঁদে কিভাবে পড়লাম আমি নিজেও জানি না। তো তুমি আসলে ওই সমস্ত সাইডটা যদি, মানে ওই সাইডটা তোমার বাবার কাছে আসলে যেটা আমার অভাব, সেটা যদি তুমি আমাকে পূরণ করতে, তুমি কথা যদি সম্ভব হয় তাহলে আমাকে হ্যাঁ বলবা। আর যদি অসম্ভব হয় তাহলে এখানে এই কথা শেষ করে দেবা, না বলে আর কখনো এই কথা কারোর সঙ্গে শেয়ার করবা না, তোমার অনুরোধ। তখন রাকিব বলতেছে, তুমি আমাকে এই কথা যখন বলছো, আমি খুশিতেই অতুল্য হয়ে গেছি তোমা। আরে বাবা কি ওই বয়সে তিনটা বউ চালাইতে পারবে নাকি? আরে শোনো, আমার একটু স্বভাব এরকম আছে। তখন আমি বললাম যে রাকিব, যেমন তোমার এই সমস্ত কি স্বভাব আছে? তখন রাকিব বলতেছে, দেখো তোমা, আমি কিন্তু ওই যে তোমার কাছ থেকে টাকা হলাত করি, মেজো মায়ের কাছ থেকে টাকা হলাত করি, আম্মুর কাছ থেকে নেই, বাবার কাছ থেকে নেই, এভাবে দিনে দিনে টাকা জমিয়ে জমিয়ে আমি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে দোলো দিয়ে যে 2-3 দিন থেকে আসি। তা না হলে আমার তো আসলে যে সময় ওইটা দরকার হয়, বোঝোই তো বড় হয়ে গেছি, কি করব। তখন আমি বললাম যে রাকিব, টাকা পয়সা তুমি নেবে নাও, কিন্তু তোমার আর ওই সমস্ত জায়গায় যেতে হবে না। আরে বাবা, আমার মতো এত সুন্দর রমণী বাড়িতে থাকতে তুমি কোথায় যাবে? এই সমস্ত চিন্তা মাথা থেকে যে একদম জেরে ফেলে দাও। আমার আমার সাথে তুমি এখন থেকে সময় দেবে পারবে? তখন রাকিব বলতেছে, ছোট মা শোনো,
তাহলে আমার ওই পড়ার রুমটা ওই রুম থেকে চেঞ্জ করে আমি তোমার পাশের রুমে আসি। তার মানে হ্যাঁ, তুমি বাড়ির ছেলে, তুমি আসতেই পারো। তারপরে রাকিব যাই হোক, তার পড়ার টেবিল, তার আনুষঙ্গিক যে ওই রুমে থাকতো রাকিব, ওই রুমটা চেঞ্জ করে ও আমার পাশের একটা রুম খালি ছিল, এই রুমে আসলো। আসার পরে তো রাকিব মাঝে মধ্যে, আমি যখন রাকিবকে বলতাম যে তুমি গভীর রাত যখন হবে, তোমার বাবা তোমার মায়ের নিয়ে যখন ঘুমাবে, তুমি টুকুস করে আমার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেবে। তখন রাকিব বলল যে, ঠিক আছে ছোট মা, এই জন্যই তো তোমার পাশে আসলাম। তো রাকিব যাই হোক আমার পাশে একদিন হঠাৎ করে, যেদিন প্রথম দিন প্রথম রাত, এরকম রাত যখন 12টা বাজে, রাকিব আমার দরজায় নক করলো, আমি দরজা খুললাম। তারপর রাকিব আমার রুমে ঢুকে পড়লো। ঢুকে আরে বাবা রে, তাকে কোনো কিছু বলাই লাগে না, মানে এই সমস্ত কাজে সে দারুণ পারদর্শী। আমাকে জুড়ে ধরে আমার ঠোঁট মুখের মধ্যে নিয়ে আমাকে এত সুন্দর ভাবে করলো, মানে হাঁটু চোখে আমাকে পাগল করে চাললো। তখন আমি ভাবলাম যে কেন রে, রাকিবের সঙ্গে যদি আমার পরিচয় হতো আগে, রাকিবের সঙ্গেও যদি আমি ভাব করতাম, তাহলে একটা ইয়াং ছেলের একটা ব্যাপারই আলাদা, তার চাহিদাটাই বেশি। আর ওর বাবা, সে কোন বউকে সময় দিবে? তারপরে আবার দারোগা বাবু ওই সমস্ত ছাইপাশ খায়। হ্যাঁ, তার যে ওইটা কত এটা তো আসলে আমার সঙ্গে যে সে কিভাবে কি করেছে ওপর আল্লাহই জানে। কি দেখে আমি বিয়ের আগে পাগল হয়েছিলাম এটা আমার মাথায় আসে না। যাই হোক, রাকিব ওই ফজরের আজান পড়ার আগ মুহূর্ত পর্যন্ত 3 বার 4 বার আমাকে চুটিয়ে সুন্দরভাবে আমার সঙ্গে আদর আপ্যায়ন মজা করতো, এটা করতো, মানে চিৎকার তবু কত সুন্দর করে যে আমাকে আমার সঙ্গে আচরণ করতো, এত ভালো লাগতো আমার। আর ওর ওইটা মানে এত সুন্দর চাচা, অনেক কি বলবো বন্ধুরা তোমাদের, মানে অনেক বড় মোটা, বুঝতে পারছো? মানে আবার খুবই ভালো লাগতো। এত সুন্দর করে ওর সঙ্গে আমি সময় দিতাম। ও আমাকে বলতো, ছোট মা, আমার এই সমস্ত এই যে আমি তোমার সঙ্গে সময় দিচ্ছি, তোমার কেমন লাগতেছে? তখন আমি বললাম, রাকিব, এইভাবে চলতে থাকলে তো আমার জীবনটা ধন্য। আরে কেন যে আগে তোমার সঙ্গে আমার সম্পর্কটা হলো না? তাহলে তো তোমার দারোগা বাবু আমার শ্বশুর হতো। কেন যে তার সঙ্গে এই সমস্ত ভুল করে বসলাম? তখন রাকিব বলে, ছোট মা, তুমি আমার ছোট মা পরিচয়েই থাকো। আরে বাবা আর বাঁচবে কতদিন? তারপরে বাবা দুনিয়া থেকে চলে গেলে তো আমার মা আর তোমাকে আমি দেখাশোনা করব। মানে সেই সময় তোমাকে আমার জীবন সঙ্গিনী করে নেব। তোমাকে আমার দারুণ ভালো লেগেছে। তুমি যে এত আইটেমে এত সুন্দর করে করে আমার সঙ্গে এটা করো, মানে আমি খুবই খুশি। অনেক জায়গায় জীবনেতে অনেক মেয়েদের সঙ্গে এই সমস্ত করলাম, তোমার মতো কেউ সুখী করতে আমাকে পারলো না। এত সুখ, এত ধৈর্য ধরে আমাকে সময় দেওয়া। এই যে আমি একটা যুবক ছেলে, এত সুন্দরভাবে তোমার কাছে চাই, কত জ্বালাতন, কত কিছু তোমার সঙ্গে আমি আচরণ করি, তুমি সবকিছু মুখ বুজে সহ্য করে আমাকে সুখী করতেছ। এরকম কি পরের মেয়ে এসে আমাকে করবে? আর এরকম ভাগ্য কি আমার ভবিষ্যতে হবে? তখন আমি বললাম যে, রাকিব, আমার সবচেয়ে ভালো লাগতেছে বাবা, তুমি যে আমাকে এটা করে খুশি হয়েছো, আমার খুবই ভালো লাগতেছে। কারণ দেখো, আজ পর্যন্ত তোমার বাবাকেও আমি এটা করে খুশি, মানে এত কিছু চেষ্টা করলাম, খুশি করতে পারলাম না। মানে তার কোন রকম ইয়ে হয়ে সে টুপ করে ঘুমায় পড়ে। আর তুমি, মানে একবার হলেই পরেক্ষণে আবার তোমার লাগবে। এই জিনিসটাই তো তোমার আর আমার সমবয়স, মানে একই সময়, এই যে মানে বয়সের যে একটা সেটেলমেন্ট ব্যাপার আছে না, এই জন্যই তো তোমার সাথে আমি অ্যাডজাস্ট হয়েছি। তোমার সাথে আমার যায়, তোমার বাবার সাথে আমার যায় না তো। তখন রাকিব আমাকে বলতেছে, তুমি এক কাজ করো, এই সংসার ধরে রাখতে হলে তোমাকে একটা বুদ্ধি দিই। মেজো মায়ের সন্তান নেই, আমার মায়ের আমি একটা সন্তান, আমার বাবার অগাধ সম্পত্তির মালিক। তো তোমাকে যদি একটা সন্তান দিতে পারতাম, তাহলে এই পুরো সম্পত্তির ভাগীদার তুমি হয়ে যেতে পারতে। এটা কেমন বুদ্ধি দিলাম তোমাকে? তখন আমি হেসে দিয়ে বললাম, রাকিব, তুমি আমাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছো বাবা। কারণ তোমার বাবার সংসারে যদি আমি নিঃসন্তান হয়ে থাকি, তাহলে তো তোমার বাবা যেদিন মারা যাবে, সেদিন তো আর আমি এই সংসারে কোনো কিছু ভাগই পাবো না। হ্যাঁ, তুমি আমাকে একটা সন্তান উপহার দিতে পারো, তাহলে তো এই সংসারটা ধরে আমি বাকি জীবনটা কাটাই দিতে পারতাম। কারণ তোমার বাবার সম্পত্তির ভাগও পাইতাম, আবার তোমার সাথেও আমি থাকার একটা সুযোগ পাইতাম। তখন রাকিব যাই হোক 1 বছরের মাথায় আমাকে একটা বাবু দিল। আর সেইটা আসলে ওই 3 বইয়ের মধ্যে তার জানতো না, মাঝে মধ্যে আসতো। আমি
আমার দারোগা বাবুর নামেই চালিয়ে দিলাম সেটাকে। দারোগা বাবু নিজেও এটা বুঝলো না, জানে যে কোন ফাঁক ফোকের এটা হয়ে গেছে। যাই হোক, রাকিব তারপর থেকে সারাটা জীবন আমাকে এত সুন্দর করে মজা করতো। আর ও যখন এই সমস্ত করতো না, তার আগে এত সুন্দর করে আমাকে খুলে খালে, মানে এত সুন্দর করে আদর করতো। মানে কমপক্ষে আধা ঘন্টা আগে আদর ভালোবাসা আপ্যায়ন, কাছে বসে এইটা খাইতো ওইটা খাইতো, এইটা দেখতো তাকে তাকে। তারপরে আমাকে সাজতে বলতো সুন্দর করে, আমি মেকআপ নিতাম, সাজতাম, চুল বানতাম, ওকে নানান রকম পোশাকে নানান ভঙ্গিতে ওকে খুশি করতাম। তারপরে ওর যখন সময় হতো, ও আমাকে দারুণ ভাবে চালাতো, সুন্দর ভাবে। আমার আসলে বড় সতীনের এই ছেলেটা না থাকলে হয়তো এই সংসারটা আমার ধরে থাকা হতো না বন্ধুরা। বুঝি আমাকে এত সুন্দর ভাবে চলালো। তারপরে পরের বছরে যে একটা সন্তান দিল, একটা ছেলে একটা মেয়ের মানুষ হয়ে গেলাম আমি। তখন আর আমাকে ঠেকাই কে? আর আমার বড় সতীনের একটা সন্তানও হলো না। তারপরে 3 বছরের মাথায় আমার দারোগা বাবু দুনিয়া থেকে চলে গেল। কি ভাগ্যের পরিহাস! তো ওই মেজ বউ যেটা ছিল, সে ওই সংসার ধরে নিঃসন্তান, সে সংসার ধরে থাকতে পারলো না, সে তার বাবার বাড়িতে চলে গেল। কিন্তু রাকিব আর আমি, যে রাকিব আসলে যে উপকারটা আমাকে করছে, এই যে 2টা সন্তান দিল, এই 2টা সন্তান ধরে রাকিব আর আমি তো জানতামই যে আসলে সন্তানটা কার। কিন্তু এটা রাকিবের মা তো জানতো না। যাই হোক, ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা আমিও পাইলাম, যতটুকু আমার পাওয়ার দরকার। পরে রাকিবের মা রাকিবকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তখন রাকিব বলে যে, না মা, আমার জীবনে আমি কোনোদিন বিয়ে শাদী করবো না, আমি আমার ছোট মায়েরে ধরে থাকবো। যাই হোক, তারপরে আমার ওই দারোগা বাবুর সঙ্গে সঙ্গে আমার ওই বড় সতীন যেটা রাকিব, অর্থাৎ রাকিবের মা, 1 বছর পরে রাকিবের মাও দুনিয়া থেকে চলে গেল। তখন বাঁচলাম সংসারে আমার 2টা সন্তান আর রাকিব আর আমি। তারপরে রাকিব বলল, ছোট মা, এই অবৈধভাবে সংসার করার চেয়ে গোপনে আমার একটা বন্ধু হচ্ছে পোপারের কাজী, তাকে ডেকে নিয়ে এসে যদি ঘরোয়াভাবে তুমি আর আমি শাদী করে ফেলতাম, তাহলে জীবনটা বৈধ হতো। তখন রাকিবকে আমি বললাম, হ্যাঁ, তুমি তো এখন এইটাই করবারে শোনা, হাত তো আগে পিছিয়ে আর আমাদের কোনো লেজর পেট কিচ্ছু নেই। যাই হোক, তুমি তাড়াতাড়ি এই কাজটা করো। যাই হোক, একদিন পরেই রাকিব একটা কাজে ডেকে নিয়ে এসে ওরা আমার শাদীর ব্যবস্থা করলো বাড়িতে, ঘরোয়া ভাবে, কেউ বুঝলো না এটা। যাক, ওকে ও আমাকে বইয়ের স্বীকৃতি দিল। সেদিন থেকে বৈধভাবে ওর সঙ্গে চলতে থাকলাম। সারাটা জীবন আমার সুখীময় হলো, আর রাকিবের মতো একটা ছেলে পাইলাম। আসলে উপরওয়ালা চাইলে যে কোনো মানুষকে যে কোনো ওসিলায় তার সুখের দ্বারে পৌঁছে দেয়। তো আমার বেলায় হয়তো বন্ধুরা তাই ঘটলো। তো আমার বাবা মা কোনোদিন আমার দারোগা বাবুকে দেখছিল না। তো আমার সন্তান 2টা যখন বড় হয়ে গেল, হ্যাঁ, রাকিবকে সঙ্গে করে রাকিবকে আমার হাজবেন্ড পরিচয় দিয়ে আমার বাবা মার বাড়িতে গেলাম। তারাও আমাকে খুশি হয়ে মেনে নিল, কারণ দারোগার ছেলে বলে কথা। আর রাকিবও মোচল আমার দেখতে শুনতে একদম নায়কের মতো চেহারা ছিল। তো আমার বাবা মাও খুশি হলো, তারাও মেনে নিল। যাই হোক, বাকি জীবনটা রাকিবের আর আমার দারুণ ভাবে কাটতে লাগলো। মানে রাকিবের কাছে চাইলেই যেন ও আমাকে কোনো কিছুতে না করতো না। তো বন্ধুরা, আমার সতীরের সংসারে যে জীবনটা এভাবে বদলে যাবে, আসলে আমি ভাবতেও পারিনি। রাকিব এইভাবে বুদ্ধি দিয়ে আমাকে আমার জীবনটা একদম বদলে দিল। তারপর থেকে রাকিব আর আমি সুখে শান্তিতে বসবাস করতে থাকলাম, জীবনযাপন করতে থাকলাম। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া, মানে মর্মান্তিক বলতে পারো, বা দুর্ঘটনা বলতে পারো, অথবা সুখের জীবনও বলতে পারো। এই যে একটা ঘটনা ঘটে যাওয়া, এই সংলাপটি, এই ঘটনাটি, এই কাহিনীটি তোমাদের কাছে শেয়ার করতে পেরে নিজের মনকে একটু হালকা করেছি। তো যদি তোমাদের এই গল্পটা শুনে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে এই ঘটনাটা শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি এক্ষুনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আগামীকাল আবার সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে নিজের যত্ন দেবে,
ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাইতে চলেছি দারুণ মজার হতে চলেছে। তো গল্পটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ শুনবে, তাহলে অনেক মজা পাবে বন্ধুরা। তো বন্ধুরা, তার আগে তোমাদেরকে আমি সাজেস্ট করব, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো বন্ধুরা, চলো শুরু করা দেখ আমার আজকের সেই আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমি শেফালি বলছি। আমি একটা বড় ধনী পরিবারের মেয়ে। আমার বাবা ছিল এলাকার একটা মাতব্বর। আমি যখন কলেজে পড়াশোনা করতাম, অনেক জায়গা থেকে আমার সম্বন্ধ আসতো, ভালো ভালো ঘরে বিয়ে আসতো। কিন্তু বাবা পছন্দ করে একটা ইঞ্জিনিয়ার ছেলে দেখে আমার বিয়ে শাদীর বন্দোবস্ত করলো। তারপরে 1 মাস পরে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু ওখানে যায় দেখি আমার শ্বশুর এবং আমার স্বামী, মানে এদেরকে বোঝাই যায় না যে এরা বাপ ছেলে। মানে আমার শ্বশুরের ফেকারটা যেন অনেক সুন্দর, হ্যান্ডসাম, ইয়াং মতো লাগে। আমি তো আমার শ্বশুরকে দেখে দারুণ খুশি হয়েছি, আর আমার স্বামীও কম না। তারপরে এভাবে চলতে চলতে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, আমার কোনো সন্তানাদি হয় না। তারপরে আমার শাশুড়ি একটু জেদি টাইপের। মানে আমার শাশুড়ি কথায় কথায় উঠতে বসতে আমাকে খোঁটা দিয়ে কথা বলে। মানে আমাকে বলে, অপায়া বাইজা, বাচ্চা কাচ্চা হয় না, থেকে এই সমস্ত নিয়ে আসছে, আমার শ্বশুরকে এই সমস্ত বলে আমাকে ইয়া করে, মানে অনেক অনেক কথা শোনায়। আর এইদিকে আমার ছোট ননদ, সে কলেজে লেখাপড়ে গেলে, সেও কথায় কথায় উঠতে বসতে আমাকে একটু ঠোকা দিয়ে কথা বলে। আমি ভীষণ লজ্জা পাই এবং আমার মনটাও খারাপ হয়ে যায়। বন্ধুরা, আল্লাহ না চাইলে তো কারোর গর্ভে সন্তান আসে না। তো আমি কি করবো, এখানে তো আমার তো কোনো হাত নেই। তারপরে আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো। আমাকে ডেকে বলল, মারে শেফালি, তুমি না হয় একটু ডাক্তারের কাছে যেয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখো তো, সমস্যাটা কি তোমার না আমার ছেলের? তখন আমি বললাম যে, আব্বু, আমি তো পরীক্ষা করে দেখেছি, আমার তো কোনো সমস্যা নেই, যতটুকু সমস্যা আমার জানা মতে আপনার ছেলের। তখন আমার শ্বশুর আমাকে বললো, আচ্ছা মা, ঠিক আছে, এই পর্যন্তই তুমি থাকো, এর বেশি বলার দরকার নেই, তোমার শাশুড়িকে বলার দরকার নেই, তোমার ব্যবস্থা আমিই করব। তারপরে আমি একটু সংকোচ বোধ করতেছি, আমার সন্তানাদি হয় না, তাহলে আমার শ্বশুর আবার আমার কি বন্ধ ব্যবস্থা করবে? তার কাছে কি কোনো জাদু আছে নাকি? এইটা ভেবে একটু হাস্যকর ভাবে নিয়ে চুপ করেই থাকলাম। তারপরে আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, সে চিটাগাং থাকে। সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, সেই কোম্পানির আন্ডারে ইঞ্জিনিয়ারিং করে। যাই হোক, সে অনেকদিন পরে পরে বাড়িতে আসে, 2 মাস 3 মাস পর পর আসে। এদিকে আমি শ্বশুরই আমার সব, মানে শ্বশুরকে আমার সমস্ত যা কিছু দরকার হয় সংসারে আনুষঙ্গিক, সেটা শ্বশুরই এনে দেয়, শ্বশুরের কাছেই বলি এটা আমার স্বামীর পারমিশন। তারপরে শ্বশুর আমাকে হঠাৎ করে একদিন বলতেছে যে, মারে শেফালি, আমার তো এই বুড়ো বয়সে শ্বশুর বাড়ির মুখ আর দেখাই হয় না অনেকদিন যাবত। আর তোমার মতো এরকম হুষ্টপুষ্ট সুন্দরী বৌমা থাকতে আমার হঠাৎ একদম খুব শখ জাগলো মা। তুমি কি আমার শ্বশুর বাড়িতে যাবে? তো তখন আমি বললাম যে, বাবা, আপনি যেহেতু বলছেন আমার নানি শাশুড়ির বাড়িতে, হ্যাঁ যাওয়া যায়, আপনি দিন করে ফেলেন। তো আমার শাশুড়ি এটা পছন্দ করতেছে না, কারণ আমার শাশুড়ি, সে একদম শ্বশুরের চেয়ে বুড়ো হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু আমার শ্বশুর জোয়ান মদ্দা, মানে ইয়াং এ, সে তো ব্লেজার পরে যখন রাস্তায় বের হয় তাকে দারুণ লাগে দেখতে। আমারও খুব পছন্দ বন্ধু, হ্যাঁ, আমার শ্বশুরকে। তারপরে মানে শ্বশুরের পথ ধরে পথে হাত ধরে পথ চলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কোনো খুবই আনন্দ লাগে। তো শ্বশুর যখন আমাকে এই অফারটা করলো, আমি মেনে নিলাম। তারপরে শ্বশুর আমাকে হঠাৎ করে বলে বসলো যে, তাহলে এই আগামী শুক্রবারে সকালবেলা আমরা গাড়ির টিকিট করছি, তুমি আর আমি চলে যাব, কাউকে দরকার নেই, তোমার শাশুড়ি যাবে না, তোমার শাশুড়ি যেহেতু বাড়ি থেকে চলে যাবে গেলে এই বাড়িটা সামলাবে কে? তখন আমি বললাম যে, ঠিক আছে আব্বু। তারপরে শ্বশুর আর আমি, তার বাপের বাড়ি ছিল হচ্ছে বরিশাল, তো মানে তার শ্বশুর বাড়ি। তো যাই হোক, রওনা হলাম। তো যেতে, সে এখান থেকে যাইতে প্রায় 7-8 ঘন্টা সময় লাগে বাসে। তারপরে দুজনে যাচ্ছি যাচ্ছি যাইতে যাইতে হঠাৎ মানে রাস্তায়, মানে পলিটিক্যাল ইস্যুতে যে কোনো ইয়েতে, মানে রাস্তায় একটা সাইড যানজট করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দিয়েছে। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে। তারপরে শ্বশুর আমাকে বলল যে, মানে কি একটা সমস্যা হলো, গাড়ি তো আর যাবে না, গাড়ি তো এখানে রেখে দেবে।
তাহলে কি করা যায়? তা আমি আমার শ্বশুরকে বললাম যে আব্বু এক কাজ করেন, না হলে কোনো একটা জায়গায় আমরা না হয় অতীত থাকি, এত পথ তো আর ফিরে যাওয়া সম্ভব না। তখন আমার শ্বশুর বললো যে হ্যাঁ শেফালি, তুমি ঠিকই বলছো, দেখি কোনো একটা জায়গা চেষ্টা করে দেখি, যদি অতীত থাকা যায় তাহলে তো ভালোই হতো, আর যদি অতীত না থাকা যায় প্রয়োজনে কোথাও আবাসিক হোস্টেল আজকে রাতটুকু তো থেকে তারপরে কালকে যানজট ছেড়ে এখান থেকে আবার গাড়ি ভাড়া করে চলে যাব। তারপরে শ্বশুর একটু চেষ্টা করলো, এদিক সেদিক একটু ঘোরাফেরার চেষ্টা করলো, কিন্তু শহর বাজারে কি আর কেউ কাউকে অতীত রাখে বন্ধুরা? কেউ আসলে অতীত রাখতে চায় না। আমি তো বোরকা পরা মুখ বাঁধা, আমি একটা মেয়ে ছেলে মানুষ, অনেকে ভাবতেছে এরা মনে হয় স্বামী স্ত্রী, অনেকে এটা ভাবতেছে, কারণ আমার শ্বশুর তো হ্যান্ডসাম, আর তার পাশে যখন একটা মহিলা মানুষ পাশে সাথে যায় তাকে এটা ভাবাটাই আসলে স্বাভাবিক। তারপরে একটা মানুষ আমাকে এসে বলতেছে আপু আপনি কই যাবেন, একটা ছেলে। আমি বললাম যে আমরা তো আসলে এই সমস্যায় পড়ছি, তো এখন আমরা আসলে যাব বরিশালে, কিন্তু তার আগেই যে আটকে গেলাম, যানজট বা রুট বন্ধ করে দিছে, বাস নাকি আর যাবে না। তো ছোট ভাই আমরা আজকে রাতটুকু উচিত থাকতে চাইছি। তো উনি বলতেছে যে আমি ব্যাচেলার থাকি, স্টুডেন্ট, আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি রাজশাহীতে। যাই হোক, আপনাদের একটা সৎ পরামর্শ দিতে পারি। তখন আমি বললাম যে হ্যাঁ ছোট ভাই বলো। তখন ও এই ছেলেটা বলতেছে যে এই অমুক বলাকা হোস্টেল আছে, এটা আবাসিক, ওখানে আপনারা আপাতত রাতটুকু যাপন করতে পারবেন। তখন আমি ওই ছেলেটার কথা মতো শ্বশুরকে বললাম যাবো, বলাকা হোস্টেলে নাকি আবাসিক হোস্টেল আছে, এখানে বলাকা হোস্টেল নামে, এখানে চলেন আমরা রাত যাপন করি, কালকে সকালে ভোরে না হয় গাড়ি ছাড়লে তখন চলে যাব। তো আমার শ্বশুর তখন বললো যে আচ্ছা ঠিক আছে মা, তাই হোক। তারপরে তখন রাত প্রায় 9টা বেজে গেছে, এদিক সেদিক খোঁজাখুঁজি করতে করতে একটু সময় তো লাগবেই। তারপরে ওখানে হোস্টেলে এসে আমরা আসলে ওখানে একটা রুম নিলাম, রুম নিয়ে তারটুকু থাকার চিন্তা ভাবনা করলাম। শ্বশুর আমাকে বলতেছে যে মানে এখন তো তুমি আমার বৌমা, আমি তোমার শ্বশুর, আসলে একটা রুমের মধ্যে কিভাবে একটা রুমই নেবো না দুইটা রুম? তখন আমি বললাম যে এটা আপনি কি বলেন আব্বা, আপনি আমার শ্বশুর, আপনি আমাদের একই রুমে থাকলে কি সমস্যাটা কি? শ্বশুর তো বাপের মতোই হয়। তখন আমার শ্বশুর হেসে দিয়ে বলতেছে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তাই করা যাক। তারপরে আমরা যাই হোক ওখানে রাতটুকু থাকতে লাগলাম। শ্বশুর আমাকে বলতেছে যে তোমার যদি খিদে লাগে আমি একটু হোস্টেল থেকে তোমার হালকা পাতলা নাস্তা নিয়ে আসি। শ্বশুর আমার জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে এসে আমাকে একটু দিল, দিয়ে আমাকে বলতেছে তুমি দরজা লাগিয়ে একটু বিশ্রাম নাও, একটু মোবাইল টিপাটিপি করো, এদিক সেদিক একটু সময় কাটাও, আমি বাইরে থেকে একটু, আমার আবার চায়ের দোকানে বসে অভ্যাস, তো চায়ের দোকান থেকে চাটা খেয়ে ফ্রেশ হয়ে আসি। তাই বললাম যে ঠিক আছে আব্বু আপনি যান। তারপরে ওই হোস্টেলের যে ম্যানেজার উনি হঠাৎ করে এসে আমাকে বলতেছে, দরজায় নক করলো, দরজায় নক করার পরে আমি যখন দরজাটা খুলে দিলাম, তো আমার শ্বশুর এদিকে তো আসতেছে না, আমার তো গা হাত পা ছমছম করতেছে। তো হোটেল ম্যানেজার আমাকে বলতেছে যে ম্যাডাম আপনার এই রুমে কি লোক লাগবে, যদি লোক লাগে ভালো টাকা দিত। তখন আমি বললাম যে ম্যানেজার সাহেব আপনি এটা কি বলেন, আপনি আমাকে আসলে যা ভাবছেন আমি তা না। তখন ম্যানেজার সাহেব বলছে ও আমি ভাবছি যে আপনি মনে হয় লোকাল, আপনি হয়তো কোনো ম্যান রুমে নেবেন, এই জন্য কোনো টাকা পয়সা এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা বললাম, না ভাই এটা আপনার ভুল ধারণা, আপনাদের হোস্টেলে নাকি এই সমস্ত চলে, আমি আমার জিজ্ঞেস করলাম। তখন ম্যানেজার সাহেব বলতেছে যে হ্যাঁ আমাদের এখানে অনেকে রাত যাপন করে, এবং তারা বলে কি যে কোনো মানুষ যদি এসে এরকম খোঁজে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন কিছু টাকা পয়সার বিনিময়ে। তো আমি বললাম যে ঠিক আছে ভাই এটা শুনলাম আর কি, কিন্তু আমি ওই ধরনের না, আমার শ্বশুর আমার সাথে আছে, আমরা গাড়ির যানজটে যাইতে পারি না, এই বিপদে পড়ে আপনাদের এখানে রুম নিয়ে আশ্রয় নিছি। যাই হোক, তারপরে ম্যানেজার সাহেব এটা বুঝলো, বুঝে চলে গেল। যাওয়ার পরে আমার তো ভয়ে মানে কেমন যেন লাগতেছে যে হে আল্লাহ কোন জায়গায় এসে রুম নিলাম, ম্যানেজার সাহেব এসে এরকম করে, নিশ্চয়ই তাহলে এই হোস্টেলে এ ধরনের কারবার চলে, আবার কে কোথা থেকে এসে আমার রুমেতে উঠবে নাকি। তাই বলে আমি ভিতর থেকে দরজাটা ভালো করে লাগিয়ে দিলাম, যে এবার যে বেটে এসে দরজায় নক করুক আমি দরজায় আর খুলবো না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল। তারপরে ঠিক যখন রাত 11:30 বাজে ওই সময় আমার শ্বশুর বেটা এসে দরজায় নক করতেছে, নক করে বলতেছে যে শেফালি শেফালি। তখন আমি চিন্তা করলাম যে আমার শ্বশুর ছাড়া তো আমার নাম এখানে কেউ জানে না। তখন আমি বুঝলাম যে হ্যাঁ আমার শ্বশুর এসে দরজায় নক করছে, তখন দরজাটা খুলে দিলাম। ও বাবা, দরজাটা খুলে দিয়ে দেখি আমার শ্বশুরের মুখের দিকে তাকায় দেখি চোখ টোক সে তার কেমন যেন মানে লাল হয়ে আছে সে, কি একটা অবস্থা, স্বাভাবিক না অস্বাভাবিক। আমি বলছি যে আব্বু আপনার এই অবস্থা কেন, কি বাইরে থেকে কি খাইছেন, কি হয়েছে, চা খাইতে গেলেন না আপনি? তখন ওর শ্বশুর বলতেছে হ্যাঁ রে মা আমি চা খাইছি, সমস্যা নাই, এই এমনিতে এরকম, তুমি শুয়ে পড়ো। তো যাই হোক আমি শ্বশুরের পিছনটা ভালো করে করে দিয়ে তাকে শোয়ার ব্যবস্থা করে দিলাম, এবং
আমিও তার পাশে শুয়ে, তো কোল বালিশ তো নাই, মানে দুই পাশে দুইটা বালিশ, একই বেডে আসলে শোয়াটা তারপরেও আমার কাছে কেমন যেন লাগতেছিল। যাই হোক, শ্বশুর অনেক সময় বাদে এ কথা সে কথা বলে বলতেছে যে আমার তো খুব মাথায় ব্যথা করতেছে, মানে তোমাদের যে কি করে বলি শেফালি, তুমি আমার একটু মাথাটা একটু মালিশ করে দাও তো। তাই বললাম, যাব্বা গাড়ি জানে করে আসা হয়েছে তো, হতেই পারে এরকম। তাই বলে তার মাথায় হাত বুলিয়ে মাথাটা মালিশ করে দিচ্ছিলাম, তারপরে তার পা টিপে দিচ্ছিলাম, হাত টিপে দিচ্ছিলাম। ও বাবা, সে দেখি কিছু সময় পরে আমাকে বলতেছে যে এখানে না ওখানে, আমার খুব ভালো লাগতেছে, তুমি আমার দিকে ঘুরে এদিকে শোও, তোমার সাথে আমি গল্প করব। মানে তার হাব ভাব ভাব কেমন যেন আমার কাছে লাগতেছিল। আমি এটা আসলে একটু মনেই করলাম যে তার তো মানে ভঙ্গিমা কেমন যেন লাগছে, যে মতলবটা কি, শ্বশুর এরকম করে কেন? রাত 1টা বেজে যায়, শ্বশুর তো ঘুমায় না। তাই বললাম যে বা আপনি ঘুমায়ে পড়েন, সকালবেলা আবার উঠে গাড়ি ধরতে হবে, আমি ছেলে মানুষ, আমি যদি ঘুমায়ে পড়ি আপনিই তো আমাকে উঠে জাগাবেন। তখন শ্বশুর বলতেছে যে হ্যাঁ, এদিক দিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি ঠিক সঠিক সময়ে তোমাকে ঘুম থেকে জাগায় নিয়ে গাড়ি ধরে চলে যাব। তারপরে অনেক রাত্রি শ্বশুর আমার কাছে হঠাৎ করে তারও আধা ঘন্টা পরে আবার কানের করে ফিস ফিস করে বলতেছে, মারে একটা কথা বলতে চাই শেফালি, তুমি কি আমার কথা রাখবা? আমি বললাম যে হ্যাঁ বা বলেন, আপনি এরকম করতেছেন কেন বলেন তো এই আপনি উঠে বসেন তো। তখন আমার শ্বশুর বলতেছে, মারে এইভাবে বলো কেন? আমি বললাম যে হ্যাঁ, আপনি অনেক সময় ধরে এরকম করতেছেন কেন, কি হয়েছে আপনার? সে বলতেছে যে মারে একটা কথা মনে পড়ে তোমার, মানে আমি তোমাকে চেক আপ করতে বলছিলাম যে ডাক্তারের কাছে যাই, যে আমার ছেলে তোমাকে সন্তানাদি দিতে পারে না, দোষটা তোমার না আসলে আমার ছেলের। তখন আমি বললাম যে দেখেন, আপনাকে ইতিপূর্বে একবার আমি বলছি যে দোষটা আমার না, দোষটা আপনার ছেলের। মানে আমার যদি আপনার ছেলে বাদে অন্য কোনো জায়গায় সংসার করতাম তাহলে ঠিকই আমার আল্লাপাক সন্তানাদি দিত। কেন আব্বু, আপনি এত রাত্রি হঠাৎ এই প্রশ্ন করলেন? তখন বলতেছে, মারে কি করে যে তোমাকে বলি, মানে ওইটা যদি আমি তোমাকে একটু সাহায্য করতাম তাহলে কি হতো না? তোমার যদি হতো তাহলে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে এই যে এত কথা শোনায়, তোমার ননদ তোমাকে এত কথা শোনায়, সেটার থেকে অন্তত তুমি মুক্তি পাতে। তখন আমি একটু গম্ভীর চিন্তায় পড়ে গেলাম যে আসলে শ্বশুর তো আমাকে ঠিকই বলছে, তাই তো। আমি যদি সন্তানের মুখ দেখতে পারি, আমার ননদ, আমার শাশুড়ি বা আশেপাশের মানুষ এই যে আমাকে খোঁটা দিয়ে কথা শোনায়, এই সমস্ত কথার থেকে তো একটু রেহাই পেতাম। তো এটা কি ব্যবস্থা করলো শ্বশুর, দেখি তো। তারপরে বললাম, যাবো হ্যাঁ সবই তো ঠিক আছে, তো এটা আমি পাবো কই, সেটা কিভাবে সম্ভব? তখন আমার শ্বশুর বলতেছে, আমি যদি তোমাকে একটু এইটা আমি নিজেই দিতাম বা তোমাকে সাহায্য করতাম, তোমার যদি আপত্তি না থাকে। তো আমি বললাম যে আচ্ছা আমার আপত্তি নেই, আপনি এটা আমাকে দেন, কিভাবে দেবেন? তারপরে আমার শ্বশুর, যাই হোক কি করে যে তোমাদের কথাটা বলে, হ্যাঁ আমি বলতে পারছি না, যাই হোক সে আমাকে দারুণ ভাবে এটা ইয়ে করলো, মানে আমাকে চেষ্টা করলো, এবং ওখান থেকে সকাল হয়ে গেল, দারুণভাবে সে আমাকে এটা সাহায্য করলো, আমি খুবই খুশি হলাম। সকাল হলো, তারপরে শ্বশুর আর আমি যাই হোক হোস্টেল থেকে স্নান করে তার শ্বশুর বাড়ির দিকে বরিশাল রওনা হলাম, গাড়িও ছাড়ছে। প্রথম সকালবেলা গাড়িতে চলে গেলাম, যাওয়ার পরে ওখানে যায় যাক তারা খুবই খুশি, কারণ দেখতে শুনতে আমি মোটা তাজা হুষ্টপুষ্ট নাদুস নদুস ফর্সা সুন্দরী, তারপরে ধনী লোকের মেয়ে, আমি আমার একটা নাম গাম বা আলাদা একটা আমার স্পেশাল একটা ইয়ে আছে, এটা আমার নানি শাশুড়ির বাড়ির লোকজন সবাই জানতো। তো আমাকে দেখে শেফালি আসছো বাবা, আমার নাতি বেটার বউ আসছে, তাই দেখে আমার নানি আমাকে নানি শাশুড়ি জড়িয়ে ধরে কত না খুশি। যাই হোক, আমাদের জন্য তারা খুবই আয়োজন করলো, রান্না বান্না কত প্রকার যে গোশ রান্না করছে, আয়োজন করছে, ভালো মন্দ আমরা সব খাওয়া দাওয়া করলাম। তারপরে নানি শাশুড়ি আমাকে সেই বাড়িতে আবার হচ্ছে মানে 3টা রুম বিশিষ্ট একটা বাড়ি আর একটা ছোট্ট দোতলা ঘর। তো নানি শাশুড়ি আমাকে আমাকে বলতেছে যে তুমি কিন্তু আমার কাছে থাকবে। আমি বললাম যে না নানি, আমার আসলে এই আনকি জায়গায় যে কোনো জায়গায় ঘুম হয় না, শ্বশুরের পাশে থাকলেই হয়, সে তো আমার বাপের মতো, এই সমস্যা কি, আমরা ওই রুমে থাকি। তো বলতেছে যে হ্যাঁ, তুমি বৌমা তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তো এখানে আমি নিষেধই করবো না। যাই হোক, সারাটা দিন গেল, এদিক সেদিক ঘুরলাম, নতুন জায়গায়, জেলের পাড়ে, নদীর পাড়ে, সব জায়গায় আমাদের ঘুরতে নিয়ে গেল, আমরা গাবখান ব্রিজ এদিক সেদিক সব জায়গায় দেখি শুনে আসলাম। তারপরে যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষে সেই আগের রাত্রের মতো শ্বশুর আমাকে বলতেছে যে কালকে কি দিছি না দিছি, মিস্টেক হয়েছে কি না হয়েছে বোমা, আজকে আর একটা বার সুযোগ দাও তুমি।
তা আমি বললাম যে আমি আর আপনাকে কোনো কিছু বাধা দেব না, বা আপনি যা মনে করেন যেভাবে আপনি আমাকে সাহায্য করতে পারেন করেন। এখানে কি আমি নিষেধ করছি নাকি আপনাকে? আরে আমাকে তো আপনি যদি ওই আমার শাশুড়ি, আমার ননদ বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে যদি এই কথার হাত থেকে রক্ষা করতে পারেন তাহলে তো আমার জন্য ভালো। আর আপনার ছেলেও এটা বুঝবে না। তারপরে শ্বশুর এটা শুনে মুচকি হাসি দিল। তারপরে আমরা যাই হোক ওই ওখানে 10:30 11টার মধ্যেই সব বিছানায় চলে গেলাম, ঘুমাইতে গেলাম। তো আমি শাশুড়ি, আমার নানি শাশুড়িকে বললাম কি যে শ্বশুরও খাটের উপরে ঘুমাক, আমি ফ্লোরে ঘুমাই। আমি ফ্লোরে বিছানা দিলাম, কিন্তু তাদের দেখানোর জন্য দিলাম। পরে দরজা যখন লাগিয়ে দিছি, ও বাবা, শ্বশুর দেখি খাটে না শুয়ে বলতেছে, আমারে বলতেছে যে তুমি উপরে এসে শাও, নাহলে আমি ফ্লোরে এসে ঘুমাবো কিন্তু বৌমা। তখন আমি বললাম যে আপনার যেখানে ইচ্ছা, তবে আপনি উপরেই থাকেন, আমি খাটের উপরে চলে আসছি, চুপ থাকেন আপনি। তারপরে কিছু সময় বাদে খাবার আমি শ্বশুরের পাশেই যেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার ওই ফ্লোরে ঘুমানোর অভ্যাস নেই তো, টনের লোকের মেয়ে বলে কথা। যাই হোক, তারপরে শ্বশুর তো আমাকে আবার সেই আগের রাত্রির মতো আমাকে দারুণ ভাবে সাহায্য করলো, অনেক বুদ্ধি পরামর্শ দিল, এবং সে ওইটা দিয়ে আমাকে কনফার্ম করলো। তারপরে আমরা যাই হোক ওখানে এইভাবে 3টা দিন পর পর এইভাবে সে আমাকে সাহায্য করলো। আমরা ওখান থেকে 3 দিন পরে আবার বাড়িতে ফিরলাম। এদিকে আমার স্বামী আবার আমাকে ফোন করলো, শেফালি তোমরা নাকি শুনলাম বরিশাল গেছো আমার নানির বাড়িতে। তাই বললাম যে হ্যাঁ, আমার শ্বশুর আমাকে সাথে করে শখ করে নিয়ে আসছে। সে নাকি এই বয়সে কোনোদিন শ্বশুর বাড়ি আসাই হয় না অনেকদিন তার। সে আমাকে বললো যে বৌমা, তোমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার খুব শখ, তাই তো আসলাম। তো যাই হোক, স্বামী শুনে খুব খুশি হলো। তো বলতে যে হ্যাঁ, আমার আব্বাটা আসলে খুব ভালো মানুষ, তার সেবা তো ঠিকঠাক মতো করো। তা আমি তো বললাম যে হ্যাঁ, তোমার বাপের সেবা তো আমার মতো করে আর কে করবে, যে সেবা যত্ন আমি করতেছি। আর সেও তো মনে মনে ভাবলাম আমার দারুণ সেবা যত্ন আর সাহায্য করতেছে। তুমি তো এবারে সে বাবার মুখ দেখবে, বাবার মুখ মানে তোমার ছেলের মুখ দেখবেই, মানে তুমিও বাবা হবে, মনে মনে এটা ভাবলাম। তারপরে যাই হোক, ওখান থেকে 3টা দিন থাকার পরে বাড়িতে চলে আসলাম। আসতে পথে গাড়িতে বসে শ্বশুর আমাকে বলতেছে, শেফালি তোমার শাশুড়ি বা অন্য কেউ তোমার আর আমার এই চলাফেরার এই জিনিসটা যেন বুঝতে না পারে, বুঝতে পারছো? এটা তোমার মধ্যে রেখো। আল্লাপাক যদি চায়, যদি হয়, তাহলে আর তো কোনো কথাই নেই। তাহলে তোমার আর কোনো কথাই শুনতে হবে না তার শাশুড়ির কাছ থেকে। যাই হোক বন্ধুরা, এইভাবে চলতে চলতে আমার স্বামীও বাড়িতে আসলো। স্বামী আমার ছুটিতে আসলো, 15 দিনের ছুটি। এর মধ্যে তার সাথে যত সদ্যভাবে আমি সময় দিলাম, তাকে অনেক আদর আপ্যায়ন করলাম, তাকে নিয়ে ঘুরলাম ফিরলাম। সে বাইকে নিয়ে অনেক জায়গায় গেল, অনেক মজা মাস্তি করলাম স্বামীর সঙ্গে। তারপরে সে ওই 15টা দিন একটা দিনও বাদ দিনি, তার সাথে আমি এভাবে অ্যাক্টিভ ভাবে থাকার পরে সে চলে গেছে। পরে আমি তাকে মানে ঠিক 3-4 মাস পরে তাকে এই সুসংবাদটা দিছি যে তুমি কিন্তু বাবা হতে যাচ্ছ। তারপরে আমার স্বামী এটা শুনে আকাশের চাঁদ যেন নেমে আসলো, মানে কত যে খুশি। কিন্তু আমি তো মনে মনে ভাবতেছি যে তুমি তো খুশি হবেই ছিলে, হ্যাঁ, কিন্তু কে যে সাহায্য করলো, কোত্থেকে আসলো, এটা তো তুমি জানো না। যাই হোক, হওয়াছলের বাপ সবাই হতে চাই। তো আমার স্বামী যাক বাপ হওয়ার কথা শুনে দারুণ খুশি। সে এই কথা শুনে পরের সপ্তাহে অফিস থেকে ছুটি নিয়ে আবার বাড়িতে চলে আসলো। এসে আমাকে বলতেছে, শেফালি তুমি ঠাট্টা করতেছে না তো? তাই বললাম যে একদম না, এই দেখো না। তারপর সে আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, যায় যায় পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে হ্যাঁ সত্যি। সে তো মহা খুশি। বাবা আমাকে নিয়ে আবার সে আমার মায়ের মায়ের বাড়িতে এসে আমাকে সাথে করে শ্বশুর বাড়িতে মিষ্টি মুখ করে আসলো, কত যে খুশি। তারপরে আমার ঠিক সময় মতো সন্তান ভূমিষ্ঠ হলো। তারপরে আমার সংসারে, শ্বশুরবাড়ির সংসারে আমি যে কতটা মানে সম্মানের বৌমা হলাম তাদের কাছে। আমার শাশুড়িও আমাকে তখন থেকে ভালোবাসতে লাগলো, কারণ তাদের একটাই সন্তান ছিল তো। এখন তারা যে নাতি নুৎকারের মুখ দেখবে না, এটা নিয়ে বড় আফসোস তাদের মধ্যে ছিল, বা আমাকে মাঝে মধ্যে উঠতে বসতে কথা শোনাতো, এটা তখন আমার খুব খারাপ লাগতো। তো শ্বশুর আমাকে কিন্তু বড্ড উপকার করেছে, আর আমার স্বামীও কম না। যাই হোক, তাদের পরিবারে সবাই আর কি মানে নামাজ কালাম পড়তো বা এমনি ধর্মভীরু। কিন্তু আসলে ওই যে একটা ছিল, তার তো 5টা নেই, যে আর একটা যদি এরকম বাইজা অপায় হয় তাহলে তো সেটা বলে কথা। কিন্তু তার তো একটাই সন্তান, তার যদি বাবু না হয় তাহলে তো তাদের আর কোনো আশা ভরসায় নেই, নাতিনুৎকার মুখ দেখতে পারবে না, এটা বলে তাদের মনটা খারাপ। আমাকেও কথা শোনাতো, সেটার থেকেও আল্লাহ পাক আমাকে রক্ষা করলো। তারপরে আমার যে এক সন্তান হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেটা বড় হলো, দেখতে শুনতে একদম আমার হাজবেন্ডের মতোই, ও দাদার মতো দারুণ। আমি তো মনে মনে খুবই খুশি।
দেখ শ্বশুর তারপরে আমাকে বললো যে শেফালি আর কি কোনোদিন তোমার সাহায্যের দরকার? তাই বললাম যে না আব্বা, আর কোনোদিন এই কথা আর মুখে নিয়ে আসবেন না, আর কোনো সাহায্য আপনার লাগবে না। যা হয়েছে এটা নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ পাকের কাছে অশেষ রহমত। আল্লাহ পাক আমাকে অনেক ভালোবাসছে, আপনার ছেলেও আমাকে ভালোবাসে এখন। আমার শ্বশুর, আমার ননদ, প্রতিবেশী, আমার বাবা মা সবার কাছে আমি এখন কত সম্মানের পাত্রী হয়েছি। সবাই আমাকে এখন দাম দেয়, ভালোবাসে, আদর করে। আর বাইজা অপেয়া এই সমস্ত কথা, আজেবাজে কথা আর আমাকে এখন শুনতে হয় না আব্বা। আর আপনিও নেক্সটে যা হয়েছে হয়েছে এটা ভুলে যান, আর কোনোদিন এ ধরনের কথা আমাকে শোনাবেন না। তো আমার শ্বশুর তখন আমাকে বললো, মারে যাইটা এটা তোমার উপকারের জন্য আমি বলছিলাম, বুদ্ধিটা দিয়েছিলাম। যাই হোক, আমার দ্বারা যদি তুমি বিন্দুমাত্র উপকার হয়ে থাকো তাহলে আমি খুশি, কিন্তু আর কোনোদিন তোমাকে এই ধরনের সহযোগিতা আর আমি করতে চাইবো না। তুমি আমার বৌমা বৌমার মতোই থাকো, মেয়ে মেয়ের মতোই থাকো। আমি তোমাকে আর কোনোদিন বাধা দেবো না, এবং আমিও খুশি হলাম, তোমাকেও আমার পরিবারের কাছ থেকে একটু রক্ষা করলাম, মান সম্মানের হাত থেকে বাঁচালাম। তোমারও হলো সন্তানাদের সব নেইকার। মা সবাই হতে চাই, বাবা সবাই হতে চাই, কিন্তু গোবর আল্লাহ সবার আশা পূরণ করে না রে মা। তো আমি তখন শ্বশুরকে বললাম যে হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আজকের পর থেকে আপনার সমস্ত পিছনের কথা ভুলে যাবেন, নতুন করে আমরা আবার বাঁচতে শিখি। যাই হোক বন্ধুরা, তারপরে আমি তো আমার বাকি জীবনটা আমার সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে কত সুখীতে কাটাতে লাগলাম। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া দোয়া করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও যদি কোনো ভুলবশত করে থাকি, তুমি পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আর এইরকম কষ্ট কোনো মেয়েকে বাইরে পায়ে বানাও না, যে যাতে কোনো শ্বশুর শাশুড়ির বাড়ি যেয়ে অনেক কথা শুনতে হয়, শাশুড়ির বকুনি শুনতে হয়। এইরকম মানে কষ্ট কোনো মেয়েকে আর তুমি দিও না। তো বন্ধুরা, তারপর থেকে আমার স্বামী সুখী, আমি সুখী, আমার শ্বশুর খুশি, আমার শাশুড়ি খুশি, আর পুরো পরিবারটার মুখটা উজ্জ্বল করে দিলাম আমি। আর এদিকে আমার বাবা মাও আমাকে মানে দারুণ ভালোবাসতে লাগলো, নাতি ছেলে পেয়ে তারাও খুব খুশি হলো। তো যাই হোক, এই ছিল আমার জীবনের ছোট্ট একটা গল্প। যদি শেফালির এই গল্পটা তোমাদের শুনে একখান্ত ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেই ধরনের গল্প তোমাদের আপলোড করে শোনাবো। আর তোমার পরিবারের খেয়াল রাখবে, তুমি নিজে সুস্থ থাকবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।